ঈদযাত্রায় নির্বিঘ্নে বাড়ি ফিরছে মানুষ, সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন, মহাসড়কেও নেই তেমন যানজট। প্রস্তুত হচ্ছে জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল 8:30টায়। সামিল হবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ঈদ ঘিরে আনন্দ নেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারে, এখনো ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। সতেরো জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, থাকতে পারে ঈদের দিনেও। তাপমাত্রার পারদ উঠতে পারে 39 ডিগ্রিতে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছি সঞ্চারী মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশন থেকে বিলম্ব ছাড়াই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। ফলে এবার নির্বিঘ্নে বাড়ির পথে রওনা দিতে পারছেন যাত্রীরা। স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা করতে পারায় সন্তুষ্ট তারা। সকাল থেকে নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন। কমলাপুর স্টেশনে কিছুটা ভিড় থাকলেও নেই কোনো ভোগান্তি। ট্রেনের ভেতরেও যাত্রীর খুব একটা চাপ নেই। ফলে এবার স্বস্তিতে দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন ঘরমুখী মানুষ। যারা আগে টিকিট কেটে রেখেছেন তারাও নির্ধারিত সিটে ভোগান্তি ছাড়াই বসতে পারছেন। মোটামুটি ভালো আছে, খারাপ না। আমি তো এখান থেকে ইয়েতে যাবো, লাকসাম যাবো আর কি। সবকিছু স্বাভাবিকই আছে, নর্মালি কোনো হ্যারাসমেন্ট হয়নি। না, এত কষ্ট হয় নাই, ঠিকই চলে, ভালোই লাগতেছে। ঈদ খুব নিরাপদ, শান্তিদায়ক, আরামদায়ক মনে হচ্ছে। নারী টানে বাড়ি যাচ্ছি, আনন্দই হবে ইনশাল্লাহ। ভিড়ের মধ্যে তো একটা আনন্দ, একটা সুখ পাওয়া যাবে। যাত্রী সেবা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। এ পর্যন্ত কোনো রকমের অনভিপ্রেত কোনো ঘটনা ঘটে নাই। এইভাবে আগামীকালকেও যাতে সুশৃঙ্খলভাবে ভালোভাবে যেতে পারে সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি আছে। ঈদ উদযাপনের পর ঢাকায় ফেরাও যাত্রী বান্ধব রাখা হবে বলে আশা রেল কর্তৃপক্ষের। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের পদক্ষেপ আর সুষ্ঠু ব্যবস্থাপনার কারণেই এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এদিকে বাস ভাড়ায় নৈরাজ্য ঠেকাতে অভিযান চালিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। জীবিকার তাগিদে অনেকের সারা বছর কাটে রাজধানীতে। ঈদ এলে তারা ছুটে যায় প্রিয়জনের কাছে। এবার ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছে নগরবাসী। এতে বেশ স্বস্তিতেই যেতে পারছেন সবাই। বাস টার্মিনালগুলোতে টিকিটের জন্য হাহাকার নেই, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও কম। আমি অনেক আগেই টিকিট কাটছি, তারপরও যে ভাড়া ছিল লিগ্যাল, যেটা আগে থেকে ভাড়া ছিল আগের ভাড়াই নিয়েছে। যাত্রী ব্যাঙ্গে চলে আস্তে ধীরে সবাই সুযোগ সুবিধা পাইয়া সবাই চলে গেছে, আস্তে যাইতেছে। কিন্তু এরকমই হয়েছে, যাত্রী ভোগান্তি তেমন একটা না, আগের থেকে একটু কম তুলনামূলক। তারপরও ভাড়া আদায়ে কোনো নৈরাজ্য যাতে না ঘটে সেই জন্য নজরদারি চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঘরমুখী মানুষরা যেন নিরাপদে, স্বস্তিতে এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়া রয়েছে এই ভাড়া দিয়েই যেন তারা বাসায় পৌঁছতে পারে, এই জন্য আমাদের যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। আমাদের কাছে দূরপাল্লার যে বাসগুলোর ব্যাপারে যে অভিযোগ প্রতি বছর বেশি আসে, সেই অভিযোগটা এবারে আমাদের আসলে নেই বললেই চলে। এদিকে ঈদ যাত্রা পরিদর্শনে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সবাই স্বস্তিতে বাড়ি ফিরতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। নির্ধারিত যে ভাড়া আছে ওই ভাড়াই কিন্তু সবাই এখনো যাচ্ছে। দুই একটা ছোটোখাটো কমপ্লেইন আছে, ওটার এগেনস্টে আমরা অলরেডি ব্যবস্থা নিচ্ছি। তা আমরা সবাই মিলে দোয়া করব যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে। ভাড়া তদারকির পাশাপাশি যাতায়াত নির্বিঘ্নে প্রতিটি বাস টার্মিনালে রয়েছে ভ্রাম্যমাণ আদালত। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সাভার বাস টার্মিনালের আপনি চিত্র কেমন দেখতে পাচ্ছেন? মহাসড়কে কি কোনো যানজটের চিত্র রয়েছে কিনা, আর
বাস ভাড়া নিয়ে কি ভোক্তাদের কোনো অভিযোগ রয়েছে কিনা? দেখুন, আমি এই মুহূর্তে আছি আশুলিয়া নবীনগর চন্দ্রা মহাসড়কে। এই মহাসড়কটি এখন কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু সময় পরপর দূরপাল্লার কিছু যানবাহন কিন্তু এই মহাসড়ক দিয়ে ছেড়ে যাচ্ছে। তবে গতকাল ঠিক এই সময়ের এই মহাসড়কের চিত্র কিন্তু ছিল একদম ভিন্ন। আমরা গতকাল সন্ধ্যার পরে এই মহাসড়কের আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটিতে কিন্তু গতকাল আমরা দেখতে পেয়েছিলাম শত শত যানবাহন কিন্তু যানজটে আটকা পড়েছিল। অর্থাৎ যারা এই নবীনগর চন্দ্রা মহাসড়ক হয়ে উত্তরের উদ্দেশ্যে গাজীপুরের চন্দ্রা দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তারা কিন্তু গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকাতে যানবাহন এবং অতিরিক্ত যাত্রীর চাপের কারণে কিন্তু একটি যানজট সৃষ্টি হয়েছিল। সেই যানজট কিন্তু গাজীপুরের চন্দ্রা থেকে এই নবীনগর চন্দ্রা মহাসড়কের প্রায় 8 কিলোমিটার অংশে ছড়িয়ে পড়েছিল। আজকে ঢাকা থেকে যে যাত্রীরা উত্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে তাদের জন্য যদি আমি বলতে চাই যে গাবতলী থেকে যে যানবাহনগুলো ঢাকা রিচা মহাসড়ক দিয়ে আসবে তাদের কিন্তু একদম অনেকটা নিরবিচ্ছিন্নভাবে তারা নবীনগর যে ত্রিমোড় রয়েছে সেখানে আসতে পারবে। সেখানে এসে কিন্তু তাদের 10 থেকে 15 মিনিটের জন্য থেমে যেতে হবে, কারণ নবীনগরে যে ত্রিমোড় রয়েছে সেখানে একটি সিগন্যাল পয়েন্ট রয়েছে, যার কারণে যানবাহনগুলোকে সিগন্যাল দিয়ে ছাড়তে হচ্ছে। এরপরে নবীনগর অতিক্রম করার পরে বাইপেল যে ত্রিমোড় রয়েছে, আপনি জানেন যে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলোর বাসের যে কাউন্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বাইপেল ত্রিমোড় এলাকাতে, যার কারণে সেখানে অতিরিক্ত যাত্রী এবং যানবাহনের চাপে সেই বাইপেল ত্রিমোড় কেন্দ্রিক অর্ধ কিলোমিটারের মতো যানজট রয়েছে। এছাড়া বাইপাল ক্রস করার পরে যে সকল যাত্রীরা উত্তরের উদ্দেশ্যে যাবে তারা কিন্তু চন্দ্রা যাওয়ার আগে প্রায় 1 কিলোমিটার নন্দন পার্ক থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত ওই অংশে কিন্তু তাদের 1 কিলোমিটার যানজটে পড়তে হবে। এছাড়া চন্দ্রা অতিক্রম করার পরে মানুষজন কিন্তু অনেকটা নির্বিঘ্নভাবেই উত্তরের দিকে যেতে পারছে। আর সড়কের আজকের যে পরিস্থিতি এর মূল কারণটি হচ্ছে গতকালকের মধ্যে সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় 90% পোশাক কারখানা ছুটি হয়ে গেছিল, যার কারণে গতকাল সন্ধ্যার পর থেকে লাখ লাখ মানুষ কিন্তু নারীর টানে বাড়ির উদ্দেশ্যে ইতিমধ্যে চলে গেছে, যার কারণে আজকে সড়কের চিত্র অনেকটাই ভিন্ন রয়েছে। এখনো আমরা দেখতে পাচ্ছি যে সড়কের যানবাহনের কিছুটা চাপ থাকলেও কোনো ধরনের যানজটে বিভিন্ন কাউন্টারগুলোতে এখনো যাত্রীদেরকে আমরা দেখতে পাচ্ছি অনেকে কম ভাড়ার জন্য খোলা ট্রাকে করে ট্রাকের ছাদে করে যাওয়ারও চেষ্টা করছে। তবে পুলিশ সড়কের পরিস্থিতি এখন পর্যন্ত যেমন আছে তেমনটি রাখার জন্য তারা কাজ করে যাচ্ছেন। সাভার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল 8:30টায়। এতে শামিল হবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ঈদের প্রধান জামাত আয়োজনের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। বলেন, এরই মধ্যে জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি শেষ হয়েছে। বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা হিসেবে বায়তুল মোকাররম মসজিদে ঈদ জামাত হবে সকাল 9টায়। এবার ঈদগাহে 250 ভিআইপি সহ 35,000 মুসল্লি জামায়াতে অংশ নিতে পারবেন। নারীদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা। নামাজে মুসল্লিদের ছাতা না নিয়ে আসার অনুরোধ জানান ডিএসসিসির প্রশাসক। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দেরই বহুগুণে বাড়িয়ে দেবে। ঈদ ঘিরে আনন্দ নেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারগুলোয়। এখনও স্বজন হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি পরিবারের সদস্যরা, এখনও ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। ঈদ তাদের জন্য আর আগের মতো উৎসব নয়, বরং বেদনার আরেক নাম। জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের আবু সাইদের পরিবারে নেই ঈদের আমেজ। 8 মাসেও কাটেনি ছেলে হারানোর বেদনা। অনেক আশা নিয়েই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। 16 জুলাই পুলিশের ছোড়া গুলিতে প্রাণ হারান আবু সাইদ। ছেলেকে ছাড়া ঈদ উদযাপন কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা। দ্রুত অপরাধীদের বিচার দাবি করেন। 18-19 জন আসামি, এখন তো কাকই আইনের আওতায় আনা হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজারের শহীদ ওয়াসিম আকরামের পরিবারে নেই ঈদের আনন্দ। লক্ষ্মীপুরে ভালো নেই শহীদ পরিবারগুলো। একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা এসব পরিবার। উনি দাঁড়ছে তখন তো বাবা আমার বলতো, আম্মু তুমি আমার টাকা দাও, আমি জামা কাপড় কিনবো।
কিন্তু এই ঈদটা আমরা কিভাবে কাটাবো বাবাজি আমার কাছে নেই। সরকারি হিসেবে জুলাই অভ্যুত্থানে প্রাণ হারান নরসিংদী জেলার কমপক্ষে 22 জন। ঈদের স্মৃতি মনে করে শোকে কাতর পরিবারের লোকজন। কিসের ঈদ আমাদের সংসারে ভাই বোনের কোনো মন ভালো আছে? আমার ভূতের বিচারটা লাগিয়ে আমি বিচারটা আমি চাই। ফেনীতে নিহতদের পরিবারে নেই ঈদের আমেজ। আদরের সন্তানকে হারিয়ে হতাশায় দিন পার করছে স্বজন ও পরিবার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোটের অধিকার ফেরাতে প্রয়োজনে রাজপথে নামবে বিএনপি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীতে ঈদ উপহার বিতরণকালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন দীর্ঘায়িত করা হলে জনগণ তা মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ইউটিউবার নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি তুলে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে, দেশে বিভাজন সৃষ্টি করতে চায় বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বিএনপি ভারত বা পাকিস্তান নয়, বিএনপি বাংলাদেশের জনগণের পক্ষে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা এখন রাস্তায় নামি না, জনগণের স্বার্থে যদি কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় তাহলে বিএনপি আবার মাঠে নামবে। ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে দেশে বিদেশে আপনাদেরকে আবার আপনাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার জন্য। আমরা সেটা হতে দেব না। শেখ হাসিনা পুরো দেশকে কারাগারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে নাটোরের আলাইপুরে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, গত 16 বছরে দেশের মানুষের স্বাধীনতা ছিল না, সঠিকভাবে ভোট দিতে পারেননি। হাসিনার পতনের পর দেশের মানুষ আবারও ভোটাধিকার প্রয়োগ করতে চায়। এজন্য কালক্ষেপণ না করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান তিনি। দারিদ্র্যের বড় কারণ চলমান অর্থনৈতিক ব্যবস্থা। এটি জনগণের সব সমস্যার মূল বলে মনে করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জানান, যে কারণেই নতুন বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করাই তার অন্যতম অগ্রাধিকার। সকালে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হয়ে এসব কথা বলেন তিনি। 4 দিনের চীন সফরের শেষ দিন পিকিং বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। সেখানে তাকে ভূষিত করা হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস বলেন, এই সম্মান তরুণদের জন্য কাজ করতে তাকে আরও অনুপ্রাণিত করবে। নতুন বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা অন্যতম অগ্রাধিকার জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, সেখানে সামনে এগোনোর পথে অসংখ্য বাধা, তাই এই লড়াইয়ে তরুণদেরও সামিল হতে হবে। দারিদ্র্য দূর করাই আমাদের অন্যতম অগ্রাধিকার। আমরা প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ চাই নিজ দেশের উন্নয়নে। তবে আমাদের এগিয়ে যাওয়ার পথ সহজ নয়, অসংখ্য বাধা আছে। উন্নয়নের জন্য আমার দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। আমার দেশের মানুষ গরিব কারণ অর্থনৈতিক ব্যবস্থাই তাকে দমন করে রেখেছে। এটি সকল সমস্যার মূলে। এ সময় তরুণদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা আরও বলেন, চাকরি দাসপ্রথারই চলমান ধারা, তাই তাদের দেন স্বাধীন উদ্যোক্তা হওয়ার পরামর্শ। ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে চাকরির বাজারে ঢোকা প্রতিটি নাগরিকেরই অধিকার। তবে চাকরি একটি ভুল ধারণা, কারণ চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে। তাই সবারই উচিত স্বাধীন উদ্যোক্তা হওয়ার চেষ্টা করা। বাংলাদেশের গ্রামের দরিদ্র নারীরা যদি $20 বিনিয়োগ করে উদ্যোক্তা হতে পারেন, তবে অন্যরা কেন তা পারবেন না? আর স্বাস্থ্যসেবা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধান জানান, একে টাকা উপার্জনের উপায় ভাবা বন্ধ করতে হবে। শুধু বিত্তবান নয়, যাতে পুরো বিশ্বই টিকা পায় সেদিকে বাড়াতে হবে মনোযোগ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ও খুলনা বিভাগের 17 জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। সেটি মাঝারি তাপপ্রবাহের রূপ নিতে পারে বলে সতর্ক করছে আবহাওয়া অফিস। আর এই অবস্থা চলতে পারে আগামী কয়েকদিন। এছাড়া সারা দেশেই বাড়তে পারে দিনের তাপমাত্রা। শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় 39.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কালবৈশাখীর মৌসুম শুরু হলেও 31শে মার্চ পর্যন্ত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না অধিদপ্তর। এতে ঈদেও বৃষ্টির সুযোগ খুবই কম।
1 এপ্রিলের পর তাপমাত্রা কিছুটা কমে এলেও পরে আবারও অবনতি হতে পারে পরিস্থিতির। তখন বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। এবার জানাবো ঈদ কেনাকাটার খবর। শহর থেকে গ্রাম সব জায়গায় জমজমাট ঈদের বেচাকেনা। ফুটপাত থেকে শুরু করে মার্কেট ও বিপণী বিতানগুলোতে ভিড় ক্রেতাদের। বিক্রি বাড়ায় খুশি বিক্রেতারাও, তবে দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট ক্রেতা। ঈদের কেনাকাটায় ভিড় বেড়েছে চট্টগ্রামের মার্কেটগুলোতে। ফুটপাত থেকে শুরু করে শহরের প্রতিটি মার্কেটে গভীর রাত পর্যন্ত এমন ভিড়। ঈদ ঘিরে বিক্রি ভালো বলছেন বিক্রেতারা। বাচ্চার জন্য দেখতে আসলাম, আর আমার নিজের জন্য দেখতে আসলাম, পরিবারের জন্য দেখতে আসলাম। ফাউন্ডেশন ইয়া কিনবো, কাজল কিনবো, তারপরে নেল পালিশ কিনতে আসছি। শপিং আমার জন্যই করছি, শার্ট নিছি, তারপর হচ্ছে যে টি শার্ট নিছি আর কি। একই চিত্র সিলেট নগরীর বন্দর বাজার, জিন্দা বাজার, নয়া সড়কের প্রতিটি মার্কেটে। ক্রেতারা বলছেন বৈচিত্র্যময় পোশাক পাওয়া গেলেও দাম কিছুটা বেশি। বিক্রেতাদের দাবি উপকরণের দাম বাড়ায় পোশাকের দাম কিছুটা বেড়েছে। পছন্দসই কাপড় চোপড় আছে, দাম দর গতবারের তুলনায় একটু বেশি। ছেলেদের পোশাক যেগুলো আছে এগুলো দেশি প্রোডাক্টের উপরেই তারা ঝুঁকে নিছে, এবং দেশিগুলো আমাদের প্রোডাক্টও ভালো এবং দামেও মোটামুটি সাশ্রয় আছে। জয়পুরহাটের মার্কেটগুলোতেও বেড়েছে ক্রেতা। গত বছর ভারতীয় পোশাকের আধিক্য থাকলেও এবার সেই জায়গা নিয়েছে পাকিস্তানি থ্রি পিস, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক। পাকিস্তানি প্যাটার্নগুলো বেশি চলতেছে, পাকিস্তানি ডিজাইনগুলো মানে কাস্টমার এসে বলতেছে পাকিস্তানি ডিজাইনের কিছু দেখা। বর্তমানে এমন অবস্থা যে পাকিস্তানি ড্রেসে একদম মার্কেট ছেয়ে গেছে, সেই জন্য সবাই এখন পাকিস্তানি ড্রেসের প্রতি ঝুঁকতেছে। অনেকগুলো জামা কাপড় কিনেছি আমি আমার ভাই বোনের জন্য, বাবা মার জন্য, সবার জন্যই কিনেছি। মৌলভীবাজারের বড় শপিং মল থেকে শুরু করে গ্রামীণ হাট বাজারের দোকান সহ সব জায়গাতেই ভিড়। পরিবার পরিজন নিয়ে সবাই কিনছেন পছন্দের পোশাক, জুতা, কসমেটিক্স। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের জেলা প্রশাসকের পুরনো ডাকবাংলোয় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে বাঁশ বাগান থেকে মিলল সিলমারা ব্যালট পেপার। দুপুরে কান্দিভিটা এলাকার ডাকবাংলো থেকে এসব ব্যালট পেপার উদ্ধার করা হয়। জেলা প্রশাসকের পুরাতন বাংলোর ভেতরের পুকুরে দ্বিতীয় দিনের মতো অস্ত্র উদ্ধারের অভিযান চলছিল। এ সময় ব্যালট পেপারগুলো গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরে আসে। পরে পুলিশ ও সেনা সদস্যরা বাঁশ ঝাড়ের গর্ত থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে নাটোর 1 আসনের বিভিন্ন প্রার্থীর প্রতীকে সিলমারা ব্যালট পেপার উদ্ধার করে। 2024 সালের নির্বাচনের ব্যালট পেপারগুলো ডিসির ডাকবাংলোতে আনা হয়েছিল। উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয়, ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলোতে এনে রাখা হয়। সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না। বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি। এবং ঈদের পর তেলের দাম বাড়াতে যাচ্ছে ব্যবসায়ীরা। বোতলজাত সয়াবিনের দাম লিটারে 18 টাকা ও খোলা সয়াবিনের দাম 13 টাকা বাড়াতে চান তারা। কর সুবিধার মেয়াদ শেষ হওয়ায় 1 এপ্রিল থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা, যদিও এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি বাণিজ্য মন্ত্রণালয়। জানুয়ারিতে তেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে 2 বার চিঠি দেয় ভোজ্য তেল উৎপাদক সমিতি, কিন্তু সরকার তাতে সাড়া দেয়নি। আগের দামে তেল বিক্রি হচ্ছিল এতদিন, কিন্তু ঈদের পর দাম বাড়ছে। বৃহস্পতিবার দাম বাড়ানোর কথা লিখিতভাবে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে জানিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি। নতুন সিদ্ধান্তে 1 লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম 18 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 193 টাকা। একইভাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম 13 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 170 টাকা লিটার। রোজার আগে দাম সহনীয় রাখতে কয়েক দফায় ভোজ্য তেলের আমদানি, উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে কর ছাড় দেয় সরকার। এর মেয়াদ শেষ হচ্ছে 31 মার্চ। তাই কর সমন্বয় করে তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। 31 মার্চ তো আসলে আপনার ভ্যাটের অব্যাহতিটা শেষ হয়ে যাচ্ছে, তো তার মানে আপনার 1 তারিখের পর থেকে আমরা যা পণ্য সরবরাহ করব এটার উপরে ভ্যাট আরোপ হবে আর কি। এখন কাস্টমারকে ওই ভ্যাটটা দিয়েই পণ্য কিনতে হবে। বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার খবরে দুশ্চিন্তায় ভোক্তারা। দাম নিয়ন্ত্রণে তাগিদ তাদের। এখন হয়তো চলতে পারতেছে না,
আবার অনেক কষ্ট হইতেছে, আবার যদি দাম বাড়াতে তো আরো মরণ ছাড়া পথ নাই। পোলাপান পড়ালেখার খরচ সব দিক দিয়ে মানে আমাদের বেশি একটা হয়ে যায় আর কি, জামালায় পড়ে যায়, জিনিসপত্র দাম বাড়লে একটু কম থাকলে আমাদের জন্য একটু সেফটিফাইস হয় আর কি। বোতলজাত সয়াবিনের দাম সবশেষ বাড়ানো হয়েছিল গত 9 ডিসেম্বর। তখন লিটার প্রতি দাম নির্ধারণ করা হয় 175 টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।